বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন কি পাঠ করেছিলাম, আজকে ঠিক পর থেকে পাঠ করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। প্রফুল্লবাবু চমকাইয়া উঠিলেন এবং পূর্ব মন্তব্য স্মরণ করিয়া বোধ হয় একটু লজ্জিতও হইলেন। বন্ধুরা, এখানে পূর্ব মন্তব্য স্মরণ করিয়া এই যে কথাটা বলা হয়েছে, এই কথাটার জন্য আমি একটু বেশ অনেক দিন আগে কিছুটা যে পাঠ করেছিলাম সেটা একবার আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি, নাহলে অনেকের হয়তো বুঝতে অসুবিধা হবে। পাঠটি এমন ছিল যে, আমি পাঠ করছি বন্ধুরা। ঢাকায় নতুন পরিবেশের মধ্যে আসিয়াও আমার ভিতরের অবস্থার বিশেষ কোনো পরিবর্তন হইল না। বেশ বুঝিতে পারিলাম যে ঠাকুর আমাকে তাহার নিকটে টানিতেছেন, কিন্তু মনে প্রাণে সাড়া দিতে পারিতাম না। ঢাকায় গেলে আমি সাধারণত প্রফুল্লবাবু অর্থাৎ এই প্রফুল্লরঞ্জন চক্রবর্তী মহাশয়ের সঙ্গে এবং কিছু স্কুলে ও কিছুদিন কলেজে ইনি আমার সহপাঠী ছিলেন। পরে বিবাহসূত্রে ইনার সহিত আমার ঘনিষ্ঠ আত্মীয়তা হইয়াছিল। ও আরেকজন আছে, ও হরিদাসবাবু, যিনি শ্রী হরিদাস আচার্য আমার শ্বশুরবাড়ির নিকট ইহার বাড়ি ছিল। প্রফুল্লবাবুর মাধ্যমে ইহার সহিত আমার পরিচয় হয় এবং ক্রমে সেই পরিচয় অন্তরঙ্গতায় পরিণত হয়। এই এনাদের সঙ্গে লেখক অধিকাংশ সময় কাটাইতেন। নানা প্রকার গল্পগুজব, তাস, দাবা, মাঝে মাঝে নৌকা ভ্রমণ এবং কখনো বা একটু বিশেষ খানাপিনায়ও সময়টা আনন্দে কাটিয়া যাইত। ছুটি যে কোন দিক দিয়া কি করিয়া শেষ হইয়া যাইত টেরও পাইতাম না। এবার কিন্তু জমিতে চাহিল না। অনেকবার বলি বলি করিয়াও অবশেষে একদিন প্রফুল্লবাবু ও হরিদাসবাবুকে ঠাকুরের কথাটা বলিয়াই ফেলিলাম। হরিদাসবাবু নীরবেই রহিলেন, কিন্তু প্রফুল্লবাবু মন্তব্য করিলেন, বুঝেছি, তোমার মতো একটা পাষণ্ডকেও যখন টলাইয়াছে তখন লোকটা নিশ্চয়ই একটু বেশি পাকা। তো বন্ধুরা, এই যে পাঠটা আমি অনেক আগে করেছিলাম, সেটা আজকে আরেকবার করলাম কেন, এই পাঠটা না হলে এই বেশি পাকা কথাটা অনেকেরই হঠাৎ করে বুঝতে একটু অসুবিধা হবে। তো বন্ধুরা, আমি পাঠ করছি এবার। যে প্রফুল্লবাবু চমকাইয়া উঠিলেন এবং পূর্ব মন্তব্য স্মরণ করিয়া বোধহয় একটু লজ্জিত হইলেন। আমি পরিচয় করিয়া দিলাম এবং প্রফুল্লবাবু ঠাকুরকে প্রণাম করিলেন। ঠাকুর নির্দেশ মতো প্রফুল্লবাবু খাটের উপর তাহার পাশেই উপবেশন করিলেন। কিছুক্ষণ কথাবার্তা চলিয়াছিল, কিন্তু কিছুই আমি স্মরণ করিতে পারিতেছি না। সেদিন আমার অনেক কাজ ছিল। একটু পরেই উঠিয়া গেলাম এবং স্নানাহার সারিয়া প্রফুল্লবাবুর হেফাজতে ঠাকুরকে রাখিয়া কলেজে চলিয়া গেলাম। ফিরিতে 6টা বাজিয়া গেল। দোতলায় উঠিয়া দেখি যে আমার ঘর অন্ধকার এবং কেউই সেখানে নাই। তখন ওই বাড়ির দোতলা ও তেতলায় ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না। হ্যারিকেন লণ্ঠন জ্বালাইয়া আমাদের কাজ চালাইতে হইত। মনে হইল যেন বাথরুমের দিকে একটু আলো দেখা যাইতেছে। সেখানে যাইয়া দেখিলাম যে ঠাকুর বাথরুমে গিয়াছেন এবং প্রফুল্লবাবু লণ্ঠন হাতে দাঁড়াইয়া আছেন। আমি বলিলাম, দেখিলে তো লোকটি কেমন পাকা, একদিনেই তোমাকে লণ্ঠন ধরাইয়া ছাড়িয়াছে। সেই সময় ঠাকুর বাথরুম হইতে বাহির হইয়া আসায় প্রফুল্লবাবুর উত্তরের দায় হইতে অব্যাহতি পাইলেন, কিন্তু আমি তাহাকে সহজে নিষ্কৃতি দেই নাই। এই কথাটা লইয়া অনেক ঠাট্টাই তাহাকে হজম করতে হইয়াছে। শীঘ্রই আরও অনেকে আসিয়া জুটিলেন এবং ঠাকুর প্রায় 2 ঘণ্টাকাল নানা বিষয়ে আলোচনা করিলেন। আমার স্পষ্ট মনে আছে যে ঠাকুরের আলোচনার মূল বিষয় ছিল স্বভাব। তিনি বলিতেছিলেন যে স্বভাবে থাকাই ধর্ম, স্বভাবকে ছাইরা জীব অভাবে পড়িয়া যায় এবং তাহাতেই সুখ দুঃখকর দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই কথাগুলি বিশদভাবে বিস্তার করিয়া পরিশেষে বলিয়াছিলেন, অকর্তা বুদ্ধি স্বভাব, কর্তৃত্ব বুদ্ধি অভাব। জীবের স্বরূপোপলব্ধির প্রধান অন্তরায় অহংবুদ্ধি এবং এই অহংকারাত্মিকা
বুদ্ধির দ্বারা চালিত হইয়া আমরা যাহা কিছু করি সকলই দক্ষযজ্ঞ শিবহীন যজ্ঞ প্রমোদগণের উৎপাতে শেষ পর্যন্ত লণ্ডভণ্ড হইতে বাধ্য হয়। আমার মনে হয় যে মানব সভ্যতা বর্তমানে অবস্থা এই কথাটির সাক্ষ্য প্রদান করিতেছে। কিছুকাল যাবৎ মানুষ কেবল বুদ্ধির চর্চাই করিয়াছে এবং ফল হইয়াছে এই যে মানুষের সৃষ্টি হইয়া দাঁড়াইয়াছে বড়। মানুষ নিজে অত্যন্ত ছোট হইয়া গিয়াছে। স্বকীয় সৃষ্টির সম্মুখে দাঁড়াইয়া মানুষ আজ স্তব্ধ অসহায় বিপর্যস্ত। ইহাই দক্ষযজ্ঞ এবং বিংশ শতাব্দীর গোড়ার দিক হইতেই প্রমোদগণের উৎপাতে এই দক্ষযজ্ঞের ভাঙন ধরিয়াছে। কথাটা পরে আবার উঠিবে এবং তখন ইহাকে যথাসাধ্য বিশদভাবে আলোচনা করিতে চেষ্টা করিব। চতুর্থ দিন সকালবেলা ঠাকুর অন্যত্র চলিয়া গেলেন। সেদিনকার একটি রহস্যজনক ব্যাপার আমার বেশ স্পষ্ট মনে পড়িতেছে। এক ভদ্রলোক বিষয় কর্মোপলক্ষে কলকাতায় আসিয়া ওই মেসেই অবস্থান করিতেছিলেন। তাহার ইচ্ছা যে তিনি যে কোনো কার্যোপলক্ষে কলকাতায় আসিয়াছেন তাহাতে কৃতকার্য হইবেন কি না এই কথাটা ঠাকুরকে একবার জিজ্ঞাসা করিবেন। কিন্তু তিনি আমার ঘরে আসিবার সামান্য কিছু পূর্বেই ঠাকুর চাদর মুড়ি দেয়া শুইয়া পড়েন এবং তিনি চলিয়া গেলেই আবার উঠিয়া বসেন। এই রূপ 2 থেকে 3 বার হইল। 9টার সময় ঠাকুর চলিয়া গেলেন, সুতরাং ভদ্রলোকের আর কথাটা জিজ্ঞাসা করা হইল না। ঠাকুর চলিয়া যাওয়ার পর প্রফুল্লবাবুর সহিত নিভৃতে কিছুক্ষণ কথাবার্তা হইল। কিসে কি হইল প্রফুল্লবাবু পরিষ্কার কিছুই বুঝিতে পারিলেন না, কিন্তু দেখিলাম যে তিনি পাকা লোকটির বিশেষ অনুগত হইয়া পড়িয়াছেন। আমাকে জানাইলেন যে ঠাকুরের সঙ্গে তাহার বন্দোবস্ত পাকা হইয়া গিয়াছে। ঠাকুর শীঘ্রই ঢাকা যাইবেন এবং বাসাবাড়ি লেনে ঈশ্বর বীরেন মজুমদার মহাশয়ের বাড়িতে উঠিবেন। প্রফুল্লবাবুদের বাড়িও যাইবেন, এইরূপ প্রতিশ্রুতি দিয়াছেন। তো বন্ধুরা, পাঠকে আজকে আর এগিয়ে নিয়ে যাব না, পরের দিন আবার ঠিক পরের থেকে পাঠ করব। নমস্কার।